স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে, সাথে আছে আমি শামীম জাহেদ। রাজনৈতিক অস্থিরতায় প্রভাব পড়েছে বই প্রকাশনা এবং মুদ্রণ খাতে। মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন অন্যান্য বছরের তুলনায় 2013 সালে ক্যালেন্ডার ডায়েরি তৈরিতে অর্ডারের পরিমাণ প্রায় অর্ধেক কমে গেছে। ব্যস্ততা ছিল না নির্বাচনী পোস্টার লিফলেট তৈরিতেও। আজ আমাদের আলোচনার বিষয় বই প্রকাশনা ও মুদ্রণ খাত। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বিদ্যা প্রকাশনীর প্রকাশক মুজিবুর রহমান এবং অনন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল হক। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। নতুন বছরের নতুন ক্যালেন্ডার ডায়েরি তৈরি করছেন মুদ্রণ কারখানার শ্রমিকরা, কিন্তু এবারে অন্যান্য বছরের চেয়ে ব্যস্ততা অনেকটাই কম। চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় বাধা পড়েছে এই শিল্পে। অন্যান্য বছরের তুলনায় এবছর আমাদের অনেক কম, 70% কাজই নাই। ডায়েরি ক্যালেন্ডার, তারপরে আদার্স আরও অনেক কাজ আছে, সেগুলা হচ্ছে না। নতুন বছরের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচনী পোস্টার লিফলেট তৈরিতে ব্যস্ত থাকার কথা থাকলেও হাতে কাজ নেই মুদ্রণ ব্যবসায়ীদের। এই বছর অন্যান্য নির্বাচনের তুলনায় পোস্টারিং কাজ আমাদের খুবই কম। এদিকে রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে বই প্রকাশনা ব্যবসায়ে। এর মধ্যে আসছে ফেব্রুয়ারিতে মাস জুড়ে বসবে 21শে বইমেলা। এ সময় প্রকাশকরা প্রকাশ করেন বিভিন্ন লেখকের নতুন বই। তবে রাজনৈতিক সংকটের কারণে আসছে বইমেলায় নতুন বই প্রকাশ কম হবে বলছেন সংশ্লিষ্টরা। শুধু ঢাকার মধ্যে কিছু বই, ঢাকা আমাদের নিউমার্কের কিছু খুচরা দোকান খোলা আছে। এখন আমাদের সব বইগুলো ঢাকার বাইরে যেত, কিন্তু আমরা কোথাও একটি বইও পাঠাতে পারি না, এবং কোথাও কোনো পাঠক আমাদের কাছ থেকে নিতেও পারছেন না, কোনো দোকানদারও নিতে পারছেন না। আমাদের অধিকাংশকেই লোন করে বই প্রকাশ করতে হবে, যে অবস্থা আমাদের হয়েছে। কিন্তু তারপরেও যে ক্যাপিটালটা আমরা ইনভেস্ট করব সেটা উঠে আসবে কিনা সেটা আমরা সন্দিহান। লোকসান কমাতে সরকারের সহযোগিতা চেয়েছেন প্রকাশনা খাতের ব্যবসায়ীরা। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা, যেটা মনিরুল হক, যেটা মুজিবুর রহমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব রহমান, আপনার কাছে প্রথম প্রশ্ন আমার, যে আর সব ব্যবসার মতো এই মুদ্রণ ব্যবসা তো এই যে আমরা যে গত কয়েক মাস ধরে দেখছি যে রাজনৈতিক অস্থিরতা হানাহানি, তার একটা নেতিবাচক প্রভাব পড়েছে, চরম নেতিবাচক প্রভাব পড়েছে, এবং বলা হচ্ছে যে সকল ব্যবসার মতো এই ব্যবসাও বেচা কেনা প্রায় অর্ধেক নেমে এসেছে। সামনেই বইমেলা হওয়ার কথা রয়েছে, ফেব্রুয়ারি মাসে আমাদের হয়ে থাকে 21 বইমেলা হয়ে থাকে। সেই প্রস্তুতি আপনারা আসলে কতটুকু সম্পন্ন করতে পেরেছেন, এবং কি মনে হচ্ছে যে কতটুকু বইয়ের দেখা পাবো এবার আমরা বইমেলায়? ধন্যবাদ আপনাকে। আপনি একটা কথা বলেছেন যে এই সম্প্রতি যে অবস্থা, রাজনৈতিক অবস্থা, তাতে আমাদের বিক্রি অর্ধেক কমেছে। অর্ধেক না, মূলত আমাদের কোনো বিক্রি আসলে বন্ধ হয়ে গেছে টোটাল। অন্যান্য ব্যবসার মতো আমাদেরটাও পুরোপুরি ক্লাবস হয়ে গেছে। আর এইবারে যে আমাদের প্রস্তুতি 21শে বইমেলা, আপনি তো জানেন যে প্রতি বছর আমাদের প্রায় 3 থেকে 3,500 বই প্রতি বছর আমরা বের করি, আমরা সব প্রকাশক মিলে। তো যে পরিমাণ বই আমাদের প্রতি বছর বের হয়, আমরা যে পরিমাণ বই বের করি প্রতি বছর, এবারে তার অর্ধেকেরও কম হবে, কারণ আমাদের এখন প্রস্তুতি নাই। কারণ আমরা যে ইনভেস্টমেন্টটা করব, সেই ইনভেস্টমেন্টের ব্যাপারটা একটা থাকে যে আমরা আমাদের যে সারা দেশে যে বই বিক্রি হয়, সেই বইয়ের বিক্রির টাকাটা দিয়েই কিন্তু আমাদের প্রস্তুতিটা হয়। কিন্তু এবারে তো গত 3 মাসে আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা আমাদের কভার করার কোনো উপায় নেই, যে কারণে আমাদের এই সামনে আবার এখনও অনিশ্চয়তা। কিন্তু আমরা ফেব্রুয়ারি বইমেলাটা কিভাবে পাবো, সেটাও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে এখনও রয়ে গেছে, যে কারণে আমাদের যে প্রস্তুতিটা যেটা আমাদের থাকে একেবারেই নেই। ধন্যবাদ রহমান। জনাব হক, আপনার কাছে প্রশ্ন, এই যে ক্ষতি হয়েছে গত 3 মাসে প্রকাশনা খাতে, সেখান থেকে উঠে আসার বা সেই ক্ষতি পুষিয়ে নেবার কোনো উপায় আছে কি? আসলে যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে রাজনৈতিক স্থবিরতা না আসবে, পাঠকরা তো বই কিনতে হবে। কখন? যখন বাসা থেকে বের হয়ে আসতে হবে, তা তো আসতেই হবে। আমরা আশা করছি অচিরেই এটা কেটে যাবে। যেমন সামনেই বইমেলা, যেটা বললেন আমার প্রকাশক বন্ধু, যে বইমেলা আমরা যে প্রস্তুতি নিচ্ছি, আসলে সেভাবে নিতে পারছি না। আমরা হয়তো প্রিপারেশন নিয়ে রাখছি, বই কি প্রকাশ করব, কতটুকু করব, সামনের দিনগুলো কেমন যাবে, সেই হিসাবে আমরা। এবং এই যে একটি ডিসেম্বরে একটা ঢাকা বইমেলা হওয়ার কথা ছিল, আন্তর্জাতিক বইমেলা, সেটাও এবার স্থগিত করা হয়েছে এই কারণেই, রাজনৈতিক
অস্থিরতার কারণেই আসলে স্থগিত করা এবং হলো। এখানে অন্তত আপনার যথেষ্ট পরিমাণ বই বিক্রি করতে পারতেন, সেই সুযোগটা একেবারেই হ্যাঁ, হারানো হলো। অবশ্যই এতে শুধু যে আমরাই ক্ষতিগ্রস্ত করছি একজন ব্যবসায়ী হিসেবে তা নয়, আমাদের পাঠকরা বঞ্চিত হচ্ছেন, আমাদের লেখকরা বঞ্চিত হচ্ছেন, এবং এই শিল্পের সাথে যারা জড়িত, অনেক একটি বই প্রকাশিত হওয়ার আগে অনেক লোক জড়িত এটার মধ্যে, হ্যাঁ, এটা একটা বড় একটা সবাই industry, বড় একটা ক্ষতিগ্রস্ত industry। হচ্ছে। কিন্তু রাইট। সেদিকে আমরা মনে করছি এই আসলে যেটা ক্ষতি হয়ে যায় সেটাকে পুষিয়ে নেওয়ার আর কোনো ওয়ে থাকে না আমাদের, আবার নতুন করে চিন্তা করছে, নতুন বছরের চিন্তা করতে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ জনাব হক। জনাব রহমান, এই সময় সাধারণত আপনারা সৃজনশীল বই প্রকাশ করে থাকেন, লেখকদের তাগাদা কেমন পেয়েছেন এবার আসলে? না, দেশের যেহেতু সার্বিক অবস্থা একবারই খারাপ, সুতরাং লেখকরাও কিন্তু তাদের যে মানে একটা বিষয় লিখতে গেলে যে কনসেন্ট্রেশনটা দিতে হয় সেটা কিন্তু তারা দিতে পারেননি, যে কারণে তারা লিখছেন কিন্তু সেই পরিমাণ লেখা কিন্তু আমরা এখনো অনেক লেখকের কাছ থেকে পাইনি, যেটা আমরা প্রতি বছরে আমরা প্রথম দিকে পেয়ে যাই। প্রথম দিক বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা সেপ্টেম্বরের দিকে কিন্তু আমরা পেয়ে যাই সব পাণ্ডুলিপিগুলো, কিন্তু এবারে কিন্তু সেটা হয়নি, কারণ লেখকরাও লিখতে পারছে না, তাদেরও তো অস্থিরতার মধ্যে, দেশের রাজনীতি অস্থিরতার মধ্যে তারাও কিন্তু মানে সুস্থভাবে তারা কিন্তু মানে কোনো কাজ করতে পারেননি, যে কারণে আমরা এখনো যে কটা পেয়েছি আমরা সেটা কিন্তু আমরা রেডি করে রেখেছি, প্রস্তুত করেছি, কিন্তু আমরা এখনো আমরা প্রিন্টিং এ যাইনি, মানে ওই ইনভেস্টমেন্টটা এখনো ঝুঁকি নিচ্ছি না, এখনো ইনভেস্টমেন্টটা ঝুঁকি নিচ্ছি না, আমরা কাজ করছি, করে রেডি রাখছি। যদি পরিবেশ পরিস্থিতি সেরকম অনুকূলে আসে তবেই কিন্তু আমরা বইগুলো ছাপবো, যদি আমরা দেখি যে হ্যাঁ অবস্থা একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে, পরিবর্তন হচ্ছে, তবেই আমরা কিন্তু যাব প্রিন্টিংয়ে। ধন্যবাদ জনাব রহমান। জনাব হক, আমরা আমাদের প্রতিবেদন দেখেছি যে আপনারা বই প্রকাশ করছেন, কিন্তু পাশাপাশি নিশ্চয়ই আপনারা যেসব প্রিন্টিং প্রেসে যেগুলো ছাপা হয় সেইখানে আমরা দেখেছি যে বিভিন্ন খাতের মতো প্রিন্টিং প্রেস খাতেও একটা কাজ নাই এবং একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এবং যার ফলে শ্রমিকরাও বেকার হয়ে যাচ্ছে। আপনার অভিজ্ঞতা কি বলছে যে যেখানে শত শত লোক কাজ করে, শুধু শ্রমিক না, এখানে বাইন্ডিং শ্রমিক যারা আছে তারা আছে, পুরো একটা ইন্ডাস্ট্রিতে যে অবস্থা, এখন ঠিক চিত্রটা আসলে কেমন? আসলে টোটালটি এই যে আপনার শুধু ঠিক মতো হয়েছে যে বোর্ডের বই, যেটা আমাদের ছেলে মেয়েদের জন্য প্রয়োজন, সেটা করা সম্ভব, সেই বইগুলো ঠিক মতো কাজ হয়েছে। আর ধরেন অনেক ক্যালেন্ডার হয়, এই নতুন বছর উপলক্ষে ক্যালেন্ডার হয়, ডায়েরি হয়, পোস্টার হয়। আপনার সামনে এটা এই যে জাতীয় সংসদ নির্বাচনগুলো, মানে আপনি বুঝতেই পারছেন কি, নাহলে এই প্রেসে কোনো এত কাজের চাপ থাকতো, কোনো কাজই নেই, দিন রাত শুধু মেশিন চলতো। এখন আসলে এই শিল্পটাও অনেকটা স্থবির হয়ে গেছে। আপনার গার্মেন্টসের কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে প্রায়। গার্মেন্টসের একটা বড় কাজ হয় এখানে, প্রিন্টিং এর কাজ হয়, টেক হয়, অনেক ব্যাপারে, আসলে সব ব্যাপারে তো প্রিন্টিংটা জড়িত। আমাদের ছেলে মেয়েদের খাতাপত্র দরকার, এই যে আমাদের বই দরকার, অনেক কিছু আনুষঙ্গিক দরকার, মুদ্রণের ব্যাপারটা। আসলে এই পরিস্থিতির কারণে অনেকটা ক্ষতিগ্রস্ত মুদ্রণ শিল্প। শুধু মুদ্রণ শিল্প বললে যারা মুদ্রণ জড়িত, এই যে আপনার বাইন্ডিং কাজ নেই। আমি একজন প্রকাশক হিসাবে আমরা এই জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে আমাদের অনেক কাজ হয়ে যেত, কিন্তু আমরা এখন ঢিলে ঢালাভাবে করছি, যেগুলো না করলেই নয় সেগুলো করছি। আচ্ছা, সেই উৎসাহটা পাচ্ছি না। ধন্যবাদ জনাব রহমান। আপনি বলছিলেন যে আপনারা যদি এই পরিস্থিতির উন্নতি হয় তাহলে ইনভেস্টমেন্টে যাবেন, যে কাজটা করেন। আপনি কি দেখছেন সেই সম্ভাবনা, উন্নতি হবার কোনো সম্ভাবনা, আশা দেখছেন? না, আমি এখনো পর্যন্ত সেরকম আশা দেখছি না, যেটা আমরা সামনে যে সুদিন সেরকম কোনো আমি এখনো পর্যন্ত আমরা আশা দেখতে পাচ্ছি না। আমি না, শুধু আমাদের যারা আমরা সাধারণ মানুষ যারা আছি, যারা আমরা মানে মাঝারি ধরনের প্রকাশক মানে ব্যবসায়ী, আমরা কিন্তু কেউ কিন্তু দেখতে পাচ্ছি না সামনে কোনো সুদিন। আমরা কিন্তু অপেক্ষায় আছি যে সুদিন এক সময় আসবে, সেটা হয়তো ফেব্রুয়ারির পরে যদি যায় তখন কিন্তু আমাদের সবাই মানে আমরা একদম মানে আমাদের টোটাল ইন্ডাস্ট্রিটাই আমাদের ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ একটা ইন্ডাস্ট্রি কখনোই কন্টিনিউয়াসলি 3 থেকে 4 মাস এরকম স্থবির হয়ে থাকতে পারে না, তাহলে সেই বাণিজ্যটা, সেই ব্যবসাটা আর দাঁড়াতে পারে না। তা আমরা এখনো আশা করছি, আমরা আশায় তো থাকতেই হবে, যেহেতু আমরা আশার মধ্যেই বসবাস করি, আশা নিয়ে আমাদের থাকতে হয়। ধন্যবাদ জনাব রহমান। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো আবার। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।
স্বাগত আরেকবার খাতের মাছ থেকে পৌঁছে। আজ আমরা কথা বলছি হরতাল অবরোধে বই প্রকাশন এবং মুদ্রণ খাত নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিদ্যা প্রকাশনের প্রকাশক মুজিবুর রহমান এবং অনন্যা প্রকাশনের প্রকাশক মনিরুল হক। জনাব হক এবং জনাব রহমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আর একবার। জনাব হক, এবার আপনার কাছে প্রশ্ন এবার একটু ভিন্ন দিকে আমরা দৃষ্টিপাত করতে চাই। সেটা হচ্ছে যে কাগজের বই ভার্সেস ডিজিটাল বই, এই প্রতিযোগিতার মুখে কি আপনি বাংলাদেশের প্রকাশনা শিল্প এখনো কি পড়ছে বলে মনে হয় আপনার কাছে? না, সেই অর্থে আসলে প্রযুক্তিকে আমাকে মানতেই হবে। আমি যতই হই না কেন, আমি প্রযুক্তিকে তাল মিলিয়ে আমাকে চলতে হবে। এখন ডিজিটাল ইবুক সব চলে আসছে, আমরাও সেভাবে যাচ্ছি এবং আমাদের অনেক বই এখন অনলাইনে বিক্রি হচ্ছে। হ্যাঁ, বই বিক্রি হবেন, বেশ ভালো সাড়া পাচ্ছে। আমি নিজেও কিনেছি কয়েকটা। হ্যাঁ, কিন্তু একটা সমস্যা আছে, এখনো পেমেন্ট সিস্টেম এখনো অনেক জায়গায় ক্রেডিট কার্ডে করা সম্ভব না। ওইটা একটা। তারপরে আমাদের দেশে কিছু অনলান প্রতিষ্ঠান করেছে, তারা নিজেরা পৌঁছে দেয়, তারা তারপর পেমেন্ট হয়। রাইট। তবে আমি মনে করি যতই ডিজিটাল হোক আর যাই হোক, আসলে বই তার বিকল্প নেই। আপনি একটি কম্পিউটারে পড়বেন আর একটি বই দেখবেন, আপনার মজাটাই লাগবে আলাদা। এটা একটা অন্যরকম ব্যাপার, একটা হাতে বই পাওয়া। এটা হয়তো ডিপেন্ড করে প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। হয়তো পরের প্রজন্মে বলবেন না আমার এইভাবে পড়তে ভালো লাগে না, আমি শুয়ে আমি জানি না ডিজিটালি যাবে, সবাই যাচ্ছে, কিন্তু তারপরে আমি মনে করি, আমার বিশ্বাস যে বই কখনো পুরনো হবে না। একটি বই যত সহজে না, বই কখনো পুরনো হবে না, কিন্তু বইয়ের পড়ার মাধ্যমটা কাগজ থেকে হয়তো ডিজিটালে চলে যেতে পারে কিনা, বা এই জাতীয় কোনো যেটা পশ্চিমা দেশে অনেকখানি হচ্ছে, সেই আমি বলছি সেই রিস্কটা বা সেই সম্বন্ধে এখনই বাংলাদেশে দেখছেন কিনা আপনারা? অবশ্যই দেখছি, আসলে ডিজিটালে চলে যাচ্ছে, অলরেডি গিয়েছে অনেক। তারপরেও আমি মনে করি আমাদের পাঠকরা এখনো আমাদের দেশে এখনো ঠিক ওইভাবে ডিজিটাল অভ্যস্ত হয়নি। তার জন্য বই তারা এখনো নিচ্ছেন। আপনার কি মনে হয় যে যেমন বিদেশে অনেক প্রকাশকরা কিন্তু তার পাশাপাশি ট্রেডিশনাল প্রিন্টিং এর পাশাপাশি তারা এক ধরনের ই ভার্সন করছেন, বা ওই চিন্তা ভাবনা কি আপনারা এখন করছেন বা ভবিষ্যতের জন্য চিন্তা করবেন এখন আপনারা? করতেই হবে। বা সময় হয়েছে কিনা? সময় হয়েছে, কারণ এখনো আমরা আমেরিকায় এবারও দেখে আসছি যে ওখানেও প্রকাশনা প্রতিষ্ঠানরা তারা বই ছাপাটা বন্ধ করে তারা ইমেলেই মানে তারা বই করছেন। তো যে কারণে ইবুকে যখন চলে যাচ্ছে তখন আলটিমেটলি হচ্ছে কি খুব সহজে অল্প খরচে কিন্তু পাঠক সেই বইটি তারা ডাউনলোড করতে পারছে। আমাদের এখানেও আলটিমেটলি একসময় হয়ে যাবে, এবং সেটা আমার মনে খুব বেশি দূরে না। যেটা এইখানে কি একটা চ্যালেঞ্জ আপনারা বোধ করবেন না, যেমন রয়্যালটি চ্যালেঞ্জ একটা থাকতে পারে? সেক্ষেত্রে ইবুকে যখন এটা যাবে তখন একজন লেখক তার বইয়ের রয়্যালটি কিভাবে, আমরা জানি আমাদের দেশের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের এনফোর্সমেন্ট খুব একটা নাই, সেক্ষেত্রে কি একটা বড় চ্যালেঞ্জ? না, রয়্যালটি এটা অনলাইনে যায়, আমি দেখেছি যেটা বার্ন অ্যান্ড নোবেলস যেটা করতেছে আমেরিকায়, ওরা কিন্তু রয়্যালটি ঠিক মতোই পেমেন্ট করতে পারছে। আমি ওদের থেকে যোগাযোগ করেছিলাম, তো ওদের যে সিস্টেমটা আমি দেখলাম ওটা বেশ ভালো, এবং রয়্যালটি লেখক ঠিকই পেয়ে যাচ্ছেন। কিন্তু আমি যেটা বলছিলাম আমাদের দেশে আসলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর এনফোর্সমেন্টটা নাই। অ্যাকচুয়ালি লেখক প্রকাশকের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে আমার এই বইটা ইবুকে যাচ্ছে, মানে অবশ্যই লেখকের অনুমতি নিয়েই তো করতে হবে। সেটা দুই রকম হবে, এটা আমার মনে হয় এটা কোনো সমস্যা হবে না। তবু আমি কিন্তু আশাবাদী যে দুইটাই থাকবে, বইও থাকবে। হ্যাঁ, সেটাই। বইয়ের এটা কমে যাবে। হ্যাঁ, বইয়ের এটা কমে যাবে, কিন্তু এক সময় আবার বইটা আসবে, কিন্তু সাম্প্রতিক সময় আসবে না, কারণ এখন নতুন একটা দিকে ধাবিত হবে ইবুকে, সুতরাং মানুষের আগ্রহ থাকবে। কিন্তু এক সময় মানুষ টায়ার্ড হয়ে যাবে এই বুক মানে ওই ইয়েতে পড়তে গিয়ে, তখন কিন্তু সে চাইবে যে আমার চোখটা রেস্টের জন্য আমার একটা প্রিন্টিং দরকার। আচ্ছা, ভার্সন দরকার। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের একজন দর্শক ফাহিম শাহরিয়ার, উনি জানতে চাচ্ছেন যে এবারে কি সব বই নির্ভুলভাবে ছাপানো সম্ভব হচ্ছে কিনা? জনাব হক, আসলে সব নির্ভুলভাবে আমরা শুধু এই প্রশ্ন না, আমরা ওভারঅল যদি আমাদের ইন্ডাস্ট্রির কথা বলি, যে আমরা প্রায় দেখি যে প্রচুর বানান ভুল হয়, বাংলা হোক ইংরেজি হোক, সেন্টেন্সে ভুল হয়। এই যে একটা দীনতা আমাদের মধ্যে রয়েছে, এইখান থেকে আসলে কি আমরা আসলে আমি যখন একটি বই প্রকাশ করি তখন আমি কিন্তু চিন্তাই করি, আমার চিন্তাই থাকে কিভাবে নির্ভুল এবং সুন্দর একটি বই প্রকাশ করা যায়। তার মধ্যে হয়তো ভুল তো মানুষই হতেই পারে, যেমন একটি বই প্রুফ দেখেন, লেখক তার দেখেন, প্রকাশক যিনি দায়িত্ব নিয়ে থাকেন তিনিও জিনিসটাকে দেখেন। কখনই একটি ভুল পরিবেশন, এটা আমি যেমন চাই এটা আমার প্রতিষ্ঠানের যেমন দুর্নাম হয়, তেমনি পাঠকও এতে খুবই
ক্ষতিগ্রস্ত হয়। তাই আমরা চেষ্টা করি, সবসময় চেষ্টা করি, এবারও তার চেষ্টার ব্যতিক্রম ঘটবে না যে আমরা নির্ভুলভাবে একটি বই পাঠকের হাতে উপস্থিত করার জন্য। আচ্ছা, ধন্যবাদ জনাব রহমান। আমরা যেটা বলছিলাম যে বাংলাদেশের আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা প্রায় বলে থাকি আমাদের দেশের যে বইগুলো ছাপা হয় অনেক ভুলভ্রান্তি থেকে যায় এবং এটা পরবর্তী সংশোধন হয় না। এই যে হচ্ছে না বা এখানে একটা প্রাতিষ্ঠানিক পরিবেশ আসলে এখনো গড়ে ওঠেনি, আপনি বলছিলেন, কেন হচ্ছে না, বাধাটা কোথায় আসলে? এটা মানে ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ আমাদের এখানে চেষ্টা করেছে যে প্রুফ রিডিং এবং এডিটিং দুটোকে একটা সমন্বয় করে বেসরকারিভাবে উদ্যোগ নেওয়ার জন্য, কিন্তু তারা সাকসেসফুল হয়নি। এটা উদ্যোগটা শুরুতে নিতে হবে সরকারকে, এবং এটার জন্য হয় বাংলা একাডেমিকে দায়িত্ব দেওয়া যেতে পারে অথবা জাতীয় গ্রন্থকেন্দ্রকে। এত প্রকাশনা থাকবে, তাদের সবার বইটা এডিট করা সম্ভব না, সবাইকে এডিট করা সম্ভব না, কিন্তু এডিটোরিয়াল এটা গ্রন্থকেন্দ্র করতে পারে, জাতীয় গ্রন্থকেন্দ্র আছে, তারাও কিন্তু এই কাজটা করতে পারে। যদি এটা করতে পারে তাহলে পারে হবে কি, সরকারি উদ্যোগে হলে তখন আস্তে আস্তে কিন্তু বেসরকারির দিকে ধাবিত হবে। এটা সব সময় আপনি জানেন যে সরকারের উদ্যোগ নিয়েই কিন্তু বেসরকারি হয়। বেসরকারিটা ফেলিওর করলে তখন আর কেউ থাকে না, কিন্তু সরকার ফেলিওর করার আগেই কিন্তু বেসরকারি খাতগুলো দাঁড়িয়ে যায়। তা আমার কাছে মনে হয়েছে, এবং আমি দেখেছি, আমি তো আমার নিজের বইগুলো সবসময় আমি চেষ্টা করি নিজেই এডিটিং করার জন্য, নিজেই প্রুফ দেখি, কিন্তু লেখক যখন নিজে একটা স্ক্রিপ্ট দেন তার ভুলটা কিন্তু তার চোখে পড়ে না, যে কারণে উনি যখন প্রুফ দেখেন, লেখক আমাদের দেশে সেটাই হয়, লেখকই প্রুফ দেখেন, যে কারণে লেখকের ভুলটাই রয়ে যায়, কিন্তু প্রকাশক যখন তার নিজ দায়িত্বে দেখেন তখন কিন্তু ভুলটা কম থাকে। জনাব হক, যে কোনো বই কি আপনি ছাপান? না। ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া আমি চিন্তা করি বিষয় বৈচিত্র্যের উপরে, বিষয়টা কি প্রথম আমার অগ্রাধিকার থাকে, আমি কি বিষয়ের উপরে আমি বই করব। আসলে আমি তো হুট করলে একটা বই আমি আমার আগে প্ল্যানিং করি যে আমি এই বই করতে চাই এই বছর। সেখানে বিজ্ঞান থাকতে পারে, খেলাধুলা থাকতে পারে, সেখানে গল্প, উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধ, স্মৃতিচারণ সবই থাকে। সেটা আমি আমার পছন্দসই এবং ভালো মান হলে আমি চেষ্টা করি। এই দিকটা নিশ্চয়ই দেখেন যে এটার ব্যবসা সফল হবে কিনা, সেটা তো অবশ্যই দেখি। আসলে আমি যদি শুধু ব্যবসার জন্য এই প্রকাশনা ব্যবসা করছি না, তাহলে আমি মানে যদি আমি যে পরিমাণ এখানে লগ্নি করেছি সেখানে আমি অন্য ব্যবসা অনেক বেশি হতাম। এটা আমার একটা মনের চাহিদা, আমার ভালো লাগার ব্যাপার আছে। বই একজন চাইলেই কেউ প্রকাশক হতে পারে না আমি বিশ্বাস করি, তার মন থাকতে হবে সেরকম, বইয়ের প্রতি ভালোবাসা থাকতে হবে, সাহিত্যের প্রতি অনুরাগ থাকতে হবে, তাহলেই সে একজন প্রকাশক হতে পারবে। ধন্যবাদ জনাব হক, ধন্যবাদ জনাব রহমান। এই অনুষ্ঠান অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতা আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মুখ ছেড়ে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।